আসসালামু আলাইকুম। সবাইকে ইনলাইটেন AET-তে আবারও স্বাগত। এই পর্যায়ে আমরা ৮ম শ্রেণীর গণিত বিষয়ের ৬ষ্ঠ অধ্যায়ের ১৩৮ থেকে ১৪২ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং আ যে সকল একক কাজ এবং দলগত কাজ রয়েছে এই পৃষ্ঠাগুলোর মধ্যে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো ১৩৮ পৃষ্ঠায় এখানে সরলরেখার সমীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ চিত্র ৬.৩ এর শিক্ষক-শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র ৬.১৯ এর অনুরূপ পাবো। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে যে ৬.৩ এই চিত্রটি দেখছিলাম যেটা ছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওই ওই যে ছকটা ছিল ওইটাকে যদি আমরা এখানে বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা ৬.১৯ অর্থাৎ এই চিত্রটি পাবো। তো এখানে বলা হয়েছে একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের অবস্থান বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে। পর্যবেক্ষণ করে বলতো A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1, B বিন্দু হচ্ছে 3, 1, C বিন্দু হচ্ছে 5, 1 এবং D 7, 1 ও E হচ্ছে 9, 1। এখন আমাদেরকে বলা হয়েছে যে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা? কি মিল খুঁজে পেলে তা এখানে লেখো। তাহলে আমরা যদি এখানে বিন্দুগুলো একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখি যে এখানে প্রত্যেকটা বিন্দুর কোটি হচ্ছে 1। দেখো এখানে A বিন্দুর কোটি 1 এবং B এর কোটি 1, C তে হচ্ছে 1, D তেও কোটি 1 এবং E তেও হচ্ছে কোটি 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর কোটি একই, তা হলো 1। তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই। আবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে যোগ করো তাহলে একটি সরলরেখা আ দেখতে পাবে। মজার ব্যাপার হলো এই সরলরেখাটি সকল বিন্দুতে কোটি সমান। অর্থাৎ এখানে দেখো আমরা যদি এই যে বিন্দুটি এখানে A বিন্দু B, C, D, E আমরা যদি এখানে একটা সরলরেখা অঙ্কন করি তাহলে দেখবা আমরা যে এই যে x অক্ষটা আছে এটা কিন্তু x অক্ষ। এই x অক্ষের একটা সমান্তরাল সরলরেখা আমরা পাই। আবার যদি আমরা এই বিন্দুগুলো যোগ করতাম তাহলে কিন্তু আমরা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পেতাম, যেটা আমরা সামনে দেখব। তো এখানে বলা হয়েছে যে আমরা যদি এই বিন্দুগুলোকে ক্রমান্বয়ে যোগ করি তাহলে একটি সরলরেখা পাবো। মজার ব্যাপার হলো এই সরলরেখাটি সকল বিন্দুতে কোটি সমান। অর্থাৎ এখানে কোটি 1, এখানে কোটি 1, এখানে কোটি 1, এখানে কোটি 1, এখানে কোটি 1। কিন্তু বুজ আলাদা, আলাদা। যেমন এখানে বুজ হচ্ছে 1, এখানে বুজ হচ্ছে 3, এখানে বুজ হচ্ছে 5, এখানে বুজ হচ্ছে 7 এবং এখানে বুজ হচ্ছে 9। এরপর যে ব্যাপারটি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি কোটি y = 1 এবং এই সরলরেখাটিকে আমরা বীজগণিতিকভাবে লিখতে পারি y = 1। অর্থাৎ y সমান 1 লেখার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি বিন্দুরই হচ্ছে আ আ কোটি হচ্ছে 1। তাহলে এটি হলো একটি সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরল রেখাটি x অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা যে এখানে যেই সমান্তরাল এই যে রেখাটা অঙ্কন করছি এটা ছিল কি? এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যদি y এর সকল বিন্দুগুলো যদি সমান হয় তাহলে আমরা যে সরলরেখাটা আঁকবো সেটা হবে x অক্ষের সমান্তরাল। আবার আমরা যদি x এর সকল বিন্দুগুলো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা যদি একটা সরলরেখা আঁকি সেক্ষেত্রে সেটা হবে y অক্ষের সমান্তরাল। তো এখানে আমরা এটাও দেখব, y অক্ষের সমান্তরালে দেখব সামনে। তো এরপর এখানে একটা একক কাজ দেওয়া আছে। বলা হয়েছে চিত্র ৬.১৯ অনুযায়ী সমস্যাগুলো সমাধান করো। তো এখানে f হচ্ছে 1, 3, g হচ্ছে 3, 3, h হচ্ছে 5, 3, আ আ সেভে আ I হচ্ছে 7, 3, j হচ্ছে 9, 3। বিন্দুগুলো সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখানে দেখো এখানে প্রত্যেকটি বিন্দুরই কোটি কিন্তু 3 করে। যেমনটা আমরা আ আ একটু আগে দেখলাম যেখানে প্রত্যেকটি বিন্দুর কোটি ছিল 1, এখানে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে 3। এখানে আমরা যদি এই সরলরেখার সমীকরণটা অঙ্কন করি সেক্ষেত্রে y সমান হবে 3। আমরা এটা দেখব পরে। তো এখানে এরপরে ২ নাম্বারটা হচ্ছে A, B, C, D বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যা একটু আগে আমরা এখানে করলাম এই যে A, B, C, D, E এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা সরলরেখার সমীকরণ অঙ্কন করছি। সেক্ষেত্রে আমরা পাইছি y সমান হচ্ছে 1। এটা ছিল A, B, C, D, E বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এরপরে হচ্ছে K, L, M, N, P বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে K বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আগে। K বিন্দু হচ্ছে 1 আর হচ্ছে এখানে 5। এরপরে হচ্ছে 1 এখানে এরপর হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এরপর হচ্ছে 5, 5, এরপর হচ্ছে 7, 5, এরপরে হচ্ছে 9, 5। আশা করি কিভাবে বিন্দুগুলোর শনাক্ত করতে হয় বা স্থানাঙ্ক নির্ণয় করতে হয় তা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। কারণ পূর্ববর্তী ক্লাসের মধ্যে আমরা এগুলা নির্ণয় করা শিখেছি কিভাবে নির্ণয় করতে হয়। যেমন আমি যদি কি এর অবস্থানটা নির্ণয় করতে চাই তাহলে মূল বিন্দু থেকে এক গড় মানে 1 এবং y অক্ষ বরাবর 1, 2, 3, 4 5 অর্থাৎ এই যে 1, 2, 3, 4, 5 5 একক যদি আমি যাই তাহলে আমি কে বিন্দুর অবস্থান পাই। ঠিক একইভাবে এখানেও 5, এখানে 5, এখানে 5, এখানে 5 অর্থাৎ y অক্ষের মানগুলো হচ্ছে 5 কিন্তু x অক্ষের মান হচ্ছে 1, 3, 5, 7, 9।
তো এখানেও এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের লাগবে এই সমীকরণটা নির্ণয় করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাইতেছি যে এখানে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে সমান, সেটা হচ্ছে 5, তার মানে এটা হবে y সমান 5। একইভাবে আমরা যদি Q, R, S, T, U বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে একই জিনিস এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে নিতে হবে। তাহলে এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 7, তারপর হচ্ছে 3, 7, তারপর হচ্ছে 5, 7, এরপর হচ্ছে 7, 7, এরপর হচ্ছে 9, 7। তাহলে এখানেও এখানে যেটা হবে y এর স্থান বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y সমান 7। তাহলে ১ নাম্বারটার ক্ষেত্রে আমরা লিখতে পারি F13, G 33, H 53, I 73, J হচ্ছে 93 বিন্দুগুলোর কোটি 3, সুতরাং বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 3। আবার ২ নাম্বারটা হচ্ছে A 11, B 31, C হচ্ছে 51, D 71, E হচ্ছে 91 বিন্দুগুলোর কোটি হচ্ছে 1, অর্থাৎ এখানে প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে 1। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ হচ্ছে y = 1। একইভাবে আমরা ৩ এবং ৪ নাম্বারটাও বলতে পারি। ৩ নাম্বার হচ্ছে K হচ্ছে 15, L হচ্ছে 35, M হচ্ছে 55, N হচ্ছে 75, P হচ্ছে 95 বিন্দুগুলোর কোটি হচ্ছে 5। এখানে প্রত্যেকটি বিন্দুর কোটি 5, সুতরাং বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y হচ্ছে 5। আবার Q হচ্ছে 17, R হচ্ছে 37, S হচ্ছে 57, T হচ্ছে 77, U হচ্ছে 97 বিন্দুগুলোর কোটি 7, সুতরাং বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = 7। এখন কি বলতে পারবে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত? x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0, অর্থাৎ x অক্ষের সমীকরণ y = 0। অর্থাৎ আমরা যদি এখানকার এই চিত্রটা একটু খেয়াল করি, এই যে x অক্ষটা আছে, x অক্ষের মধ্যে যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা, এই বিন্দুটার কোটি কত? এই বিন্দুর কোটি হচ্ছে 0, কারণ এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে 5 একক। এখন আমাদের উপরের দিকে যাইতে হইতেছে না, আবার নিচের দিকেও নামতে হইতেছে না। এইজন্য এই বিন্দুর কোটি হচ্ছে 0, অর্থাৎ x অক্ষের মধ্যে যে কোনো বিন্দু, তুমি যদি এই 10 বিন্দুকে ধরো, তাহলে এটার কোটি হবে 0, কিন্তু বুঝ হবে 10। একইভাবে আমি যদি y অক্ষের উপর যে কোনো বিন্দুকে নির্ণয় করতে চাই, যেমন 9, তাহলে এখানে এটার বুঝ হবে 0, কিন্তু কোটি হবে 9। অর্থাৎ y অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি বুঝ 0, আর x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0। তো এখানে এইটাই লেখা হয়েছে যে এখানে x অক্ষের সমীকরণ ও হচ্ছে y = 0। এরপর বলা হয়েছে এবার বলো তো 3 - 4, 5 - 4, 7 - 4 বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কি হবে? একটু খেয়াল করে দেখো, এখানেও সবকটি বিন্দুর কোটি সমান, অর্থাৎ প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে -4 করে, কিন্তু ঋণাত্মক। সকল বিন্দুর কোটি -4। এইসব বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচে লেখো। তাহলে আমরা লিখতে পারি যে বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ y = -4। এরপর একটি জোড়ার কাজ রয়েছে, যেখানে বলা হয়েছে নিচে উল্লেখিত কোন বিন্দুগুলোর সরলরেখা x অক্ষের সমান্তরাল। দেখো এখানে x অক্ষের সমান্তরাল বের করতে বলা হয়েছে। আর x অক্ষের সমান্তরাল হবে কোনগুলো? যে সকল বিন্দুগুলোর y অক্ষের মানগুলো সমান, অর্থাৎ কোটিগুলো যেগুলো সমান হবে, সেটা হবে x অক্ষের সমান্তরাল। তাদেরকে চিহ্নিত করে ঘরে লিখো। তাহলে এখানে আমাদেরকে এই ঘরটার মধ্যে এইখানকার যে সকল বিন্দুগুলো x অক্ষের সমান্তরাল সেগুলো লিখতে বলছে। তাহলে আমরা এখান থেকে পাই a বিন্দুর হচ্ছে এখানে কোটি হচ্ছে -3। এরপর আমরা যদি জি বিন্দুটা দেখি, এই যে জি বিন্দুরও হচ্ছে কোটি 3, এবং আই বিন্দুটা, এই যে আই এর হচ্ছে কোটি 3। তার মানে এ, জি, আই হচ্ছে আ ক আই এই ৩টা বিন্দুর কোটি হচ্ছে -3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ৩টা হচ্ছে মানে এ, জি এবং আই হচ্ছে x অক্ষের সমান্তরাল। এটা আমরা এই গ্রাফটা করার ক্ষেত্রে আমরা দেখব এটা কিভাবে x অক্ষের সমান্তরাল হয়। এরপরে আমরা আবার বলতে পারি বি, সি, ই, এল। বি হচ্ছে এখানে কোটি হচ্ছে 4, তারপর হচ্ছে সি হচ্ছে সির কোটি 4, এরপর হচ্ছে ইর কোটি 4, এবং সর্বশেষ হচ্ছে এল এর কোটিও 4। তার মানে এ, বি, সি, ই, এল এর কোটি হচ্ছে 4। তার মানে বি, সি, ই, এল হচ্ছে x অক্ষের সমান্তরাল। একইভাবে আমরা বলতে পারি হচ্ছে ডি, জে, এম এর কোটি 7, এবং এটা ডি, জে, এম হচ্ছে x অক্ষের সমান্তরাল। এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে ডির এটা হচ্ছে কোটি হচ্ছে 7, তারপর হচ্ছে জে এখানে কোটি 7, এবং এম এখানে কোটি 7। শুধু কে বাদ পড়ছে, কে এর কোনোটার সাথেই মিলতেছে না, এবং এখানকার এইচও বাদ পড়ছে, এইচও কোনোটার সাথে মিলতেছে না। তার মানে এখানে আমরা বলতে পারি ডি, জে, এম হচ্ছে x অক্ষের সমান্তরাল এবং তার কোটি হচ্ছে 7। এরপর যে ব্যাপারটি রয়েছে
সেটা হচ্ছে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। উপরের ঘরে লেখা তোমার উত্তর গ্রাফ পেপারের সাথে মিলিয়ে দেখো। অর্থাৎ আমরা এখানে যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো এখানে গ্রাফ পেপারের মধ্যে উপস্থাপন করতে হবে এবং এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ২ টি অক্ষ আমরা এখানে বিবেচনা করব। মনে করি এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এইটা হচ্ছে এক্স অক্ষ। অর্থাৎ আমরা এই বিন্দুগুলো উপস্থাপন করতে হলে আমাদের প্রথমে ২ টা অক্ষ লাগবে। যেখানে এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, যা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমাদের ২ টা অক্ষ পেয়ে গেলাম। এখন আমরা কি করব? বিন্দুগুলো উপস্থাপন করব। যেমন আমরা এখানে পাইছিলাম AGI, যার কোটি ছিল হচ্ছে -3, তার মানে A হচ্ছে কত? 3 -3। তাহলে আমরা যদি এখান থেকে যেহেতু 3 হচ্ছে +3, তার মানে ডান দিকে যেতে হবে 1 2 3 এবং -3, এজন্য নিচের দিকে হচ্ছে ৩ ঘর ১ ২ ৩। তাহলে এটা হচ্ছে এই বিন্দুর অবস্থান। একইভাবে আমরা যদি এরপরে জি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে -10, এরপর হচ্ছে -3। -10 যেহেতু, তার মানে বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর হচ্ছে -3, তার মানে 1 2 3 এখানে। এটা হচ্ছে জি বিন্দুর অবস্থান। একইভাবে আমরা আই বিন্দুর অবস্থান বের করব। আই হচ্ছে 13 এবং হচ্ছে -3। তাহলে এখান থেকে যেহেতু 13 প্লাসে, তার মানে ডান দিকে যেতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরপর হচ্ছে -3, তার মানে নিচের দিকে 1 2 3, তার মানে এটা হচ্ছে আই বিন্দু। এখন এই যে বিন্দুগুলো আমরা উপস্থাপন করলাম, এরপরে কি করতে বলছে? এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। অর্থাৎ আমরা যদি এই ৩টা বিন্দুকে যদি সংযোগ করি, এই যে আমরা এই ৩টা বিন্দুকে কি করলাম? সংযোগ করলাম। এই সংযোগ করার ফলে দেখো আমরা একটা সরলরেখা পাইছি। এই রেখাটা হচ্ছে এই যে রেখাটা, এই যে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এই অক্ষের সমান্তরাল। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে যদি কোনো বিন্দুর কোটি যদি সমান হয়, বিন্দুগুলোর কোটি যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করি তাহলে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এটা আবার ভুজের ক্ষেত্রে হবে, সেটা আমরা দেখব সামনে। তো এখানে আমরা এই ৩টা AGI আ এ স্থাপন করার পরে আমরা একটা সমান্তরাল সরলরেখা পাইছি, যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এরপর আমরা BCEL এই বিন্দুগুলো এই ছক কাগজের মধ্যে স্থাপন করব। তাহলে B হচ্ছে কত? 4 এবং 4। তার মানে 4 যেহেতু ডান দিকে 1 2 3 4, এরপর হচ্ছে +4 উপরের দিকে 1 2 3 4 এখানে। এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান 4 4। এরপরে হচ্ছে বির পর হচ্ছে সি, যেটা হচ্ছে -6, এরপরে হচ্ছে 4, মাইনাস মানে বাম দিকে যেতে হবে 1 2 3 4 5 6, এরপর হচ্ছে +4, তার মানে উপরের দিকে 1 2 3 4। এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান। -8 4, -8 যেহেতু, তার মানে বাম দিকে এ হচ্ছে একটু পর্যন্ত 6 ছিল, 7 8, এরপর হচ্ছে 4, তার মানে এখানে এটা হচ্ছে ই বিন্দু, এবং সর্বশেষ হচ্ছে এল বিন্দু। এল হচ্ছে 18 এবং -4। এটুক পর্যন্ত আমরা পাইছিলাম। মাইনাস ডান দিকে যেতে হবে যেহেতু +18। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এরপর হচ্ছে 4 1 2 3 4 এখানে। তাহলে এটা হচ্ছে এল বিন্দুর অবস্থান। এবার আমরা যদি বিন্দুগুলোকে যোগ করি, অর্থাৎ ECBL এই 4টা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে এখানেও আমরা কি পাবো? এক্স অক্ষের সমান্তরাল আরেকটা সরলরেখা পাবো। এই যে এই আরেকটা সমান্তরাল সরলরেখা, মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে ECBL। একইভাবে আমরা ৩ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে DJM। এই বিন্দুগুলো আমরা এখন এই ছক কাগজে উপস্থাপন করব। তাহলে D ছিল হচ্ছে -4 7, -4 যেহেতু, তার মানে বাম দিকে 1 2 3 4, -4 আর হচ্ছে 7, +7 উপরের দিকে 1 2 3 4 5 6 7 এখানে। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর অবস্থান। এরপরে যে বিন্দুর অবস্থান, যে হচ্ছে 15 আর 7। তাহলে 15 মানে হচ্ছে ডান দিকে 1 2, এখান পর্যন্ত 18 ছিল। তাহলে এটা হচ্ছে 17 16, এ হচ্ছে 15, এরপর হচ্ছে 7। তাহলে 7 হচ্ছে 1 2 3 4 5 6 7 এখানে। তাহলে এটা হচ্ছে যে বিন্দু। এরপরে সর্বশেষ হচ্ছে এম বিন্দু। এম হচ্ছে 20 এবং 7। তাহলে এখানে 18 19 20 আর হচ্ছে 7, 1 2 3 4 5 6 7 এখানে। এটা হচ্ছে এম বিন্দু। এই যে আমরা বিন্দুগুলো পেলাম, এইবারও যদি আমরা বিন্দুগুলোকে যোগ করি, এখনও আমরা কি পাবো? এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাবো। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে বিন্দুগুলোকে যদি আমরা উপস্থাপন করার পর যদি আমরা সরলরেখা অঙ্কন করি, তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাই। তাহলে এখানে বলা হয়েছে যে উপরের পর্যবেক্ষণ থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিন্দুর কোটি একই, তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, যা আমরা এখানে ইতিমধ্যে দেখেছি।
এরপরে যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এতক্ষণ পর্যন্ত আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি। এখন আমরা বের করব হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো এখানে বলা হয়েছে যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। এখানে চিত্র হবে এটা। চিত্র 6.19 তে A, F, তারপর হচ্ছে K, Q বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। তাহলে এখান থেকে যদি আমরা এই চিত্রটা থেকে যদি আমরা A, F, তারপর K এবং Q এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে চাই, এটা হচ্ছে 1, 1, এটা হচ্ছে 1, 3, এটা হচ্ছে 1, 5, এটা হচ্ছে 1, 7, এই যে 1 এবং 7। তাহলে এখানে আমরা লিখতে পারি যে A হচ্ছে 1, 1, F হচ্ছে 1, 3, K হচ্ছে 1, 5 এবং Q হচ্ছে 1, 7। তাহলে এখানে বলা হয়েছে যে লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর বুঝ হচ্ছে 1। দেখো এখানে প্রত্যেকটা বিন্দুরই কিন্তু বুঝ 1। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি সরলরেখা পাবে। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলো তো? এই সরলরেখাটির সকল বিন্দুর বুঝ সমান এবং তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি বুঝ হচ্ছে x সমান 1 এবং এই সরলরেখাটিকে আমরা বীজগণিতিকভাবে লিখতে পারি x সমান 1। অর্থাৎ একটু আগে যেটা আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে নির্ণয় করেছি, ঠিক এটার বিপরীতটাই হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটি হলো একটি এই সরলরেখার সমীকরণ। দেখতেই পাচ্ছ এই সরলরেখাটি y অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা যদি এইখানে এই যে সরলরেখাটা আছে, আমরা যদি এই বিন্দুগুলোকে পরপর যদি যোগ করি, তাহলে আমরা এই যে y অক্ষ আছে, এই y অক্ষের সমান্তরাল একটা সমীকরণ সরলরেখার সমীকরণ আমরা পাবো। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তারপর একটা জোড়ায় কাজ দেওয়া আছে। বলা হয়েছে যে নিচে উল্লেখিত কোন, কোন বিন্দুগুলো সরলরেখা y অক্ষের সমান্তরাল হবে তাদের চিহ্নিত করে নিচের ঘরে লেখো। যেটা আমরা x অক্ষের ক্ষেত্রেও করেছি। তো এখানে আমরা দেখতে পাই যে AIM এর বুঝ হচ্ছে 3, অর্থাৎ y অক্ষের সমান্তরাল হইতে হইলে সেক্ষেত্রে কি হইতে হবে? বুঝগুলো সব সমান হইতে হবে। যেটা x অক্ষের সমান্তরালের ক্ষেত্রে কোটিগুলো সব সমান হইতে হইছে। এবার y অক্ষের যদি সমান্তরাল হইতে হয় সেক্ষেত্রে বুঝগুলো সব সমান হইতে হবে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এর বুঝ হচ্ছে -3, তারপর হচ্ছে I এর বুঝ হচ্ছে -3 এবং M এর M বিন্দুর বুঝ হচ্ছে -3। তার মানে AM I হচ্ছে আ আ y অক্ষের সমান্তরাল। একইভাবে BESK এটার বুঝ হচ্ছে 4, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল এবং DGJL এটার বুঝ হচ্ছে 7, এইটাও হচ্ছে y অক্ষের সমান্তরাল। অর্থাৎ এখানে যদি আমরা দেখি তাহলে তোমরা দেখবা যে SK এটার বুঝ 4 এবং JL এটার বুঝ হচ্ছে 7। এখন আমরা এই বিন্দুগুলো এই ছক কাগজের মধ্যে উপস্থাপন করে দেখব এটা y অক্ষের সমান্তরাল কিনা। অবশ্যই y অক্ষের সমান্তরালই হবে। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বিন্দুগুলোকে গ্রাফ পেপার উপস্থাপন করো এবং y অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। উপরের ঘরে লেখা তোমার উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ যেটা আমরা x অক্ষের ক্ষেত্রে করেছি সেম জিনিসটা y অক্ষের ক্ষেত্রে করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যথারীতি আমরা দুইটা অক্ষ বিবেচনা করে নিই। এখানে হচ্ছে x অক্ষ একটা, আরেকটা হচ্ছে y অক্ষ। আমরা দুইটা অক্ষ নিয়ে নিলাম। এটা হচ্ছে x ও x প্রাইম যা হচ্ছে x অক্ষ এবং y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। এবার আমরা AIM এই 3টা বিন্দু এখানে স্থাপন করব। তো A হচ্ছে -3, -3 তাহলে মাইনাস যেহেতু তার মানে 1, 2, 3, পুরো মাইনাস যেহেতু তার মানে নিচের দিকে 1, 2, 3 এখানে। তাহলে এটা হচ্ছে A বিন্দু। এরপরে হচ্ছে এরপর হচ্ছে I হচ্ছে -3, তারপর হচ্ছে -8, -3 এরপর হচ্ছে 8, তার মানে -3 মানে 8 টুক, এরপর হচ্ছে +8 তার মানে উপরের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে। এরপর হচ্ছে M হচ্ছে -3, 0 তার মানে -3 মানে হচ্ছে এখানে মানে 1, 2, 3 -3 আর 0 মানে হচ্ছে এটার কোটি 0, তার মানে উপরের দিকেও যাওয়া লাগবে না, নিচের দিকেও যাওয়া লাগবে না। এই বিন্দুটাই হচ্ছে এটার M বিন্দু আর এটা হচ্ছে I বিন্দু। এবার যদি আমরা বিন্দুগুলোকে যোগ করি তাহলে দেখো এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে এই যে y অক্ষের সমান্তরাল। এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে যে y অক্ষের সমান্তরাল বিন্দুগুলোকে যোগ করো। একইভাবে আমরা BES কে এখন স্থাপন করব এখানে। তাহলে প্রথমে যদি BB হচ্ছে 4, 4 তার মানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এবং 4, 1, 2, 3, 4 এখানে। এটা হচ্ছে B বিন্দু। এরপরে E বিন্দু হচ্ছে 4, -6 তার মানে এখান পর্যন্ত হচ্ছে 4, -6 মানে নিচের দিকে 1, 2, 3, 4, 5, 6 এ হচ্ছে -6, এটা হচ্ছে E বিন্দু। তারপর হচ্ছে H হচ্ছে 7, 4 এখানে এটুক পর্যন্ত -6 ছিল, তার মানে এটা হচ্ছে -7। তাহলে E বিন্দুটা হচ্ছে H বিন্দু। এইটা E বিন্দু, এইটা H বিন্দু। এরপরে সর্বশেষ হচ্ছে K বিন্দু। K বিন্দু হচ্ছে 4, 11 তার মানে 4 হচ্ছে এখান পর্যন্ত,
1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে। তাহলে এটা হচ্ছে কে বিন্দু। এবার আমরা যদি এই বিন্দুগুলোকে যোগ করি তাহলেও আমরা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাবো। সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডি, জি, জে, এল এই বিন্দুগুলো। এখন আমরা বিন্দুগুলো উপস্থাপন করব এখানে। তাহলে ডি হচ্ছে 7 7, তাহলে 1 2 3 4 5 6 7 এবং +7, তাহলে 1 2 3 4 5 6 7 এখানে। এটা হচ্ছে ডি বিন্দু। এরপর হচ্ছে জি বিন্দু হচ্ছে 7 -3, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে -3 নিচের দিকে 1 2 3 এখানে। এটা হচ্ছে জি বিন্দু। এরপর যে বিন্দুটির বুঝ হচ্ছে 7, কোটি হচ্ছে 12, তার মানে এখান পর্যন্ত হচ্ছে 7, 12 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে। এটা হচ্ছে জে বিন্দু এবং সর্বশেষ এল বিন্দু। এল বিন্দু হচ্ছে 7 4, তাহলে এখান পর্যন্ত 7, 4 হচ্ছে 1 2 3 4 এখানে। এটা হচ্ছে এল বিন্দু। এবার আমরা বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে আমরা এই যে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাই। তাহলে এই যে বিন্দুগুলো উপস্থাপন করে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা যদি সবগুলো বিন্দু যদি বুঝ একই হয় তাহলে এগুলো যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমরা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাই। এই সেম জিনিসটাই এখানে লেখা আছে যে এবার বলো তো y অক্ষের সমীকরণ কত? তোমরা উত্তর নিচে লেখো, অর্থাৎ y অক্ষের সমীকরণ হবে x = 0। পরের পর্যবেক্ষণ থেকে আমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারি? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। সেটি হচ্ছে যে সকল বিন্দুর বুঝ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে y অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।